বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন সিনিয়র সাংবাদিক, বিএফএসির সাবেক মহাসচিব এবং এটি ইংরেজি দৈনিকের প্রধান সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন মিস্টার এম এ আজিজ, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিক, লেখক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব মোহাম্মদ গোলাম আল্লাহ রানী। স্বাগত আপনাদের তৃতীয় মাত্রা। নির্বাচন নিয়ে আশাবাদ একদিকে, যেমন অন্যদিকে নানা রকমের শঙ্কাও দেখছি, এবং এখন আমরা যেটা দেখছি যে প্রধান প্রতিদ্বন্দ্বীরা পাল্টা অভিযোগের মধ্যে আছে, এবং অভিযোগগুলো বেশ গুরুতর অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরকারকে নিয়ে প্রশ্ন, এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ। তাহলে 12 তারিখকে কেন্দ্র করে আপনার অবস্থান কি, আপনি কি দেখছেন ফেব্রুয়ারির 12-তে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে, রনি ভাইকে। আমি আসলে আউলায় গেছে মাথা, কারণ এত সমস্যা, এই সমস্যাতে এই সরকার নির্বাচন করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না। ধরেন 15 লাখ পোস্টাল ব্যালট আছে, এই ব্যালট বাহরাইন, সৌদি আরব, মিডল ইস্টের সব দেশের ভিডিও আমার কাছে আছে, বোঝাচ্ছে রেডি করতেছে, এবং সব জামাত নেতার বাসায় বলা হচ্ছে। এবং এইগুলো পোস্টাল ব্যালটে তারা করবে কি, এছাড়া ঢাকা শহরে আপনার বদলাইছে, সিট বদলাইছে, বাংলাদেশের অন্য অঞ্চল থেকে ভোটার ট্রান্সফার করছে। ধরেন ওদের তো হিসাব আছে, জামাত ইসলামের এই সেন্টারে এত ভোট কম, এই সেন্টারে এত ভোট কম, অন্য সেন্টারে যেখানে তার সম্ভাবনা নাই সেখান থেকে ভোটার এনে এখানে জড়ো করছে। তো আমার তো মনে হয় তারেক রহমান ঢাকা শহরে দাঁড়াইছে, সে তো খেয়াল করতেছে না তার ভোটও কোন পরিমাণ ভোট পাইলে সে ফেল করবে, ওই পরিমাণ ভোট ওখানে দিয়ে দিবে। তো এখন আমার কথা হচ্ছে, দেখেন নয়াদিগন্তে নিউজ ছেপেছে, বাসসে নিউজ ছেপেছে, প্রথম আলোতে একটা জরিপ রিপোর্ট দিয়েছে যে 10,000 ভোটের ব্যবধানে, সে দেখাইছে 10,000 ভোটের ব্যবধানে 30টা সিট হেরে গেছে। 10,000 ভোটের ব্যবধানে এখানে 15 লাখ ভোটার, জামাতের কথা বলছেন? হ্যাঁ, 15 লাখের ভোটের কি করবেন বলেন? 15 লাখের ভোটের যদি 10 লাখ ভোট এইভাবে সুইং করাতে পারে, তাহলে তো 100 সিট জিতে যাবে বাড়তি। তো এই ভোট তো, এটা তো ইলিগাল, এই ভোট তো হতে পারে না, এটা তো একটা অবৈজ্ঞানিক। এটার সমাধান না করলে তো, ইলেকশন করলে তো কোনো লাভ হবে না। দুইটা কেস, একটা হলো একটা সেন্টার থেকে আর একটা সেন্টারে বাংলাদেশের ভিতরে ট্রান্সফার করে ফেলছে, আর আরেকটা হলো মিডিল ইস্টের প্রায় সব দেশ, বাইরে প্রবাসী যত ভোট আছে, ভোটের 15 লাখ ভোটার, এর 10 লাখ ভোট যদি সুইং করায়, এই 5 লাখ আর 10 লাখ 15 লাখ ভোট যদি আপনি 100টা সিটেই 150 সিটে আপনি দাঁড়েন, হেরে যাবে তো, 150 সিটে হেরে যাবে। 150 সিটে হেরে গেলে বিএনপি জিতবে কি দিয়া? ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় ইলেকশন করেছে, সেখানে মিনিমাম 300 আসনই বোধহয় করেছে। হ্যাঁ, 300 আসনই করেছে, সেখানে মিনিমাম 5,000 ভোট, উপরে 20,000 ভোট তারা পেয়েছে। এখন তো ইসলামিক আন্দোলন নাই, তারা তো আলাদা ইলেকশন করতেছে, জোট ভেঙে 11টা জায়গায় 10টা হয়েছে। আমি বলেছি যে ইসলামিক আন্দোলন যেহেতু বেরিয়ে গেছে, বেড়ে যাওয়ার পরে এখন নিশ্চিত বিএনপি সরকার গঠন করবে, আমি বলেছিলাম। কিন্তু এখন পেপার পত্রিকা, বাংলাদেশের পেপার পত্রিকার যে অ্যানালাইসিস, তাতে তো এইটা যদি হয়, এইটা যদি এই পোস্টাল ব্যালট যদি বাতিল না করে, তাহলে তো ইলেকশনের ফলাফল বোঝাই যায়। আর এখন পোস্টাল ব্যালট বাতিল করতে পারবে? করবে না কেন? সরকার কারে জিজ্ঞেস করে করছে? পোস্টাল ব্যালট ইলেকশন কমিশন করেছে। ইলেকশন কমিশন করেছে, অবশ্যই ডক্টর ইউনূসের সেটা আমি প্রবাসী সরকার, আমি লিগ্যাল কনসিকুয়েন্সেসটা বুঝতে চাইছি যে এই জায়গায় এসে পোস্টাল ব্যালট বাতিল করলে কি দাঁড়াবে? না, বাতিলকে এখন ওই বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার নজরুল ইসলাম খান সাহেব ইলেকশন কমিশনে আপত্তি দিয়েছে। এখন শোনা গেছে যে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিশ্চিত কিছু একটি বিশেষ দলের পক্ষে কিছু কর্মকর্তা কাজ করছেন। এখন না, অলরেডি গ্রেপ্তার, আমার কাছে ভিডিও আছে, 3 জন অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে। ইলেকশন কমিশনের অধস্তন অফিসার 3টে গ্রেপ্তার হয়ে গেছে, কারণ মানে মালপানি খরচ করে একটা এনআইডি বানাইতে কি লাগে, ভোটার বানাইতে আপনার
ট্রান্সফার করতেও ওখানে ইলেকট্রিক বিল লাগবে, নাহলে পানির বিল লাগবে, নাহলে বাসা ভাড়া লাগবে, অথবা আপনার স্থায়ী ঠিকানা হতে হবে, এসব পার্টিকুলার্স তো দিতে হবে। এগুলো ছাড়াই সব ভোটার ট্রান্সফার হয়ে গেছে। তো 3 জন তো গ্রেপ্তার অলরেডি হয়ে গেছে। কিন্তু ভোটারের তো সমস্যা হবে না, মানে যে ট্রান্সফার হয়েছে ওইটা তো আর বাতিল হয় নাই। না, ওটা তো বাদে, এই জন্যই তো বলছি এগুলো তো কারচুপি, ভোটার কারচুপি। মানে এটা তো শুধু একটা দুইটা ঘটনা, বিষয় দুইটা বা দুটো ঘটনা। ঘটনা। আর 3 কিছু নম্বর দেখেন? হচ্ছে ইতিমধ্যে আপনার পত্রিকায় মিডিয়াতে ছাপা হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার প্রায় 1000-এর মতো অস্ত্র বাইরের থেকে আসতেছে, এদেরকে শনাক্ত করে ফেলছে। তো তাদের গ্রেপ্তার করেন না কেন? অস্ত্র আসতেছে। তারপরে ধরেন ইনকিলাব মঞ্চের হাদি মারা গেল, তার আগে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলল 50 জন প্রার্থী টার্গেট কিলিংয়ের আছে, লক্ষ্য আছে, এটা আমার কাছে প্রমাণ আছে। তো তাকে জিজ্ঞেস করছে। এখন সেই হাদির কিলিংয়ে আপনি দেখেন মূল কিলার সে একটা সফট টার্গেট, হেঁটে পায়ে হেঁটে রিক্সায় চড়ে আপনার ভোট ক্যাম্পিং করছে। যে কিলার, সেই কিলার অস্ত্র মামলার আসামি ছিল, তার কাছে টাকাও ছিল কত লক্ষ, সে কিন্তু জামিন পাইছে। জামিন পাইলো কেমনে? সে পাইছিল কেমনে? তারপরে এই হাদির সাথে ভিতরে ঢুকছে, তার মিটিং মিছিলে ছিল, তাকে একসময় হত্যা করছে। হত্যা করে এ পর্যন্ত বলতে পারেন না সরকার সে দেশে আছে না বিদেশে, ভারতে গেছে। ভারত বলছে, ভারত একবার আওয়াজ তুলছে, ভারত বলে গেছে না আসে নাই। তো তাহলে কই আছে? এখন চার্জশিট দিয়ে ফেলছে, চার্জশিট দিছে, তার ইন অ্যাবসেন্সিয়া তার চার্জশিট দিয়ে দিছে, এখন নারাজি দিয়ে দিছে, হাদির পক্ষতে নারাজি দিয়ে। তো সাগর রুনির মতো কি 150 বার এই কিলিংয়ে পড়বে, ডেট পড়বে নাকি বলেন? 150 বার কিলিং করে সাগর রুনির হত্যার বিচার হচ্ছে না, তো ওই লাইনে ফেলাই দিল নাকি? ভাবছে যে বোকা, ভাবছে যে একটা চার্জশিট দিলে মানে বাচ্চা বুঝ দেওয়ার মতো, তাহলে ওরা বুঝবে যে আমরা বিচার করতেছি। আরে হাদি হত্যার বিচার যদি না করতে পারেন, সরকারে বসে আছেন কেন বলেন আপনি? তো আমি তো দেখতেছি ইলেকশন হওয়ার তারপর ধরো অভ্যুত্থানের শক্তি মরণপণ যুদ্ধে নামছে। হ্যাঁ, তো ইলেকশন করবেন তো স্টেক হোল্ডারদের কোঅপারেশন লাগবে। তো স্টেক হোল্ডার সরকার, ইলেকশন কমিশন, মুখে যদিও কিন্তু বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, তারা তো যে কোনো অবস্থার মধ্য দিয়ে ইলেকশনের বৈতরণী পার হবার হতে চাইছে। এটা প্রথম থেকেই বলছে, কিন্তু হিসাব বলে বিএনপি, ওই বললাম না ইসলামিক আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার পরে আমি নিজে বলেছি বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। এখন বিএনপি এইটা যদি ঠিক থাকে, এটা যদি চেঞ্জ না করতে পারে, বিএনপি অবশ্যই ফেল করবে, এবং তারেক রহমান নিজে ফেল করবে ঢাকার থেকে, বলে দিলাম। দেখেন আপনি। আমি আরো বলি যে ধরেন এই যে আপনার বর্ডারে অস্ত্র আসতেছে, হ্যাঁ, আপনার করলেন না, এই যে একটা করে অস্ত্র ডেভিল হ্যান্ড প্রথম করছিলেন না, অপারেশন ডেভিল হ্যান্ড, তখন তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় 1.5 লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছিল। এরপরে সকল 60% পুলিশ স্টেশন লুট হয়ে গেল, অস্ত্র লুট হয়ে গেল, পুলিশ হত্যা করছে, ওটা বাদ দিলাম। তো এই অস্ত্রগুলো এরপরে এখনো নাকি অস্ত্র আসতেইছে। তো অস্ত্র কোথায়, উদ্ধার কোথায়? হ্যাঁ, প্রথম ডেভিল হান্টে দেখা গেল খালি ছুরি কাছি এইগুলো দেখাইলো, পরের কাতে কয়েকটা নাকি অস্ত্র উঠছে, আর অস্ত্র লাখ লাখ। এরপরে আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রার্থীরা চাইলে একটা করে অস্ত্র দিবে এবং তার সাথে দিবে, বডিগার্ডের কাছে অস্ত্র থাকবে। বলেন তো সারা দেশে অস্ত্র ছড়াই দিবে না? সারা দেশে অস্ত্র ঝঞ্ঝানি হবে না? তো ইলেকশনটা করবেন কি করে? ধরেন এখন ওই যে জামাতের পক্ষতে নেতারা বলতেছে না যে কেউ যদি সেন্টারে গোলমাল করে তাদেরকে অক্ষত যেতে দেওয়া হবে না, ঘোষণা দিছে। তো এখন ধরেন একটা ইলেকশনে ভোট হচ্ছে, ভোটের শেষের দিকে ধরেন 2.5 লক্ষ পুলিশের ট্রেনিং দিছে, তার মানে 47,000 সেন্টার, তার মানে মোটামুটি 2.5 জন করে পড়ে পুলিশ, তার সাথে নেয় 3-4টা আনসার থাকবে, সেনাবাহিনীর থাকবে স্ট্রাইকিং ফোর্স, হয় থানা হেডকোয়ার্টার আর নাহলে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তো এখন ধরেন রেজাল্ট গোনার সময় মনে হলো যে এরকম এইখানে বিএনপি এগিয়ে আছে, জামাতের লোক আঙুল চুষবে, বাক্স নিয়ে দৌড় দেবে, পুলিশ রাইফেল নিয়ে দৌড় দেবে, ব্যাস শেষ, ইলেকশন শেষ। তো ইলেকশনের দিন ভোট গণনা পর্যন্ত রিস্কি। এই সরকারের কোনো হ্যাডম নাই এই ধরনের ক্রাইসিসে কোনো ইলেকশন করতে পারে। সুতরাং আমার বক্তব্য এই যে পোস্টাল ব্যালট যেটা বলছি, এটা হুট করে কেন করলেন?
এই পোস্টাল ব্যালট তো ওখানে বিদেশি নাগরিকও আছে। আচ্ছা, নাগরিক ধরে নিলাম, ভোট দিতে পারে, প্রার্থী হতে পারে না, মানলাম। কিন্তু যে লোকটা বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক, ব্রিটিশ নাগরিক, তার আনুগত্যটা কোথায়? বাংলাদেশে না ওইখানে? বলেন, আনুগত্যটা কোথায়? তো আপনি হুটহাট করে 15 লক্ষ ভোটার বানায় দিলেন, প্রবাসী ভোটার বানায় দিলেন। এই ভোটার আপনি ম্যানেজ করতে পারতেছেন না। এখন যার যার বাড়িতে বিভিন্ন বাড়িতে বিদেশে বাড়ির থেকে সব পোস্টার গাদা গাদা করছে, আবার তারা ভিডিও ছাড়িয়ে দিতেছে, কথাও বলতেছে এখানে সিল মারো, এখানে এই মারো, এগুলো আছে তো, ভিডিও আমার কাছে আছে, প্রমাণ আছে আমার কাছে। তো এগুলো ইলেকশন তারপরে এরা করবে কি, তাদের মতো কোন সেন্টারে কতগুলো পাঠাইতে হবে এখান থেকে হিসিব দিবে, যে এই সেন্টারে 5,000 ঘাটতি, ওই সেন্টারে 10,000 ঘাটতি, ওরকম দিয়ে দিবে। তারেক রহমানের সিটে 30,000 ঘাটতি, মার্চ 40,000, ওখানে গেল আউট। তো এইভাবেই তো রেজাল্ট হবে। তো সুতরাং এই পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত যদি অন্তত না দেয়, এটাকে বাতিল করতে হবে, ভবিষ্যতে হবে। এটাকে বাতিল না করলে কোনো ফর্মুলা, ওই বললাম না, রসুল খান সাহেব আপত্তি দিয়েছে, শোনা গেল যে ওই ব্যালট পেপারের চেহারা পরিবর্তন করতেছে আর কি। আগে যেরকম দিছে বিদেশে, ওটা চেহারা পরিবর্তন করতেছে। এই ক্যারিকেচার বন্ধ করবেন কি দিয়া? আপনার তো ক্ষমতা নাই। ভোট তো দিবে সেই বাহরেন থেকে, সৌদি আরব থেকে, ওখান থেকে আপনি কি করে চেঞ্জ করবেন? কি দিয়ে করবেন? যারা করছে তাদের ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিচ্ছেন এ পর্যন্ত? 3 দিন আগে ইয়ে দিয়েছে, কার ব্যবস্থা নেবেন? প্রমাণ কি? সুতরাং সব লেজে কবরে হয়ে গেছে। মিস্টার গোলাম আল্লাহ রনি, আপনি কি দেখছেন? এবং আজিজ ভাই তো অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, সাংবাদিকতায় এবং বাংলাদেশের রাজনীতি খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন, এবং তিনি যে কথাগুলো বলেছেন এটা তো একেবারে হৃদয় থেকে। আপনি তো জানেন যে তিনি এই বছর নির্বাচনের একজন সম্ভাব্য বিএনপি দলীয় প্রার্থী ছিলেন। তো কাজেই সেই বিএনপিকে নিয়ে তিনি যখন কথাবার্তা বলছেন, তো সেটা ফ্রম হিজ হার্ট, হৃদয় থেকে তিনি বলছেন। তো তার নেতা জনাব তারেক রহমান সাহেব ঢাকা 17 আসনে দাঁড়িয়েছেন। তো তাকে নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, আর তারেক রহমান সাহেব যদি গুলশানের মতো এলাকা থেকে জামাতের ম্যাটিকুলাস ডিজাইনে কোনো কারণে পরাজিত হয়, তাহলে সেক্ষেত্রে বিএনপির যে যাকে বলা হয় মান সম্মান, ইজ্জত, আবরু, মানে মাথা তুলে আর দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকবে না। তো কাজেই জনাব আজিজ যে কথাগুলো বলেছেন, সেই কথার সঙ্গে আমি আরও যোগ করতে চাই। সেটা হলো, আমার মাথায় ঢুকে না যে তারেক রহমান সাহেবকে কেন ঢাকা 17-তে সেখানে প্রার্থী করতে হবে। তার জন্য সবচেয়ে নিরাপদ যে জায়গা বগুড়াতে ছিল, সেখানে হলেই তো যথেষ্ট হতো। একটার জায়গায় দুটো হতো, কোনো অসুবিধা ছিল না। এমনকি যদি পার্থকে বা মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা 17-তে দিত, ফেল করলেও কিছু আসা যেত না। কিন্তু ঢাকা 17 এমন একটা আসন, যারা বাংলাদেশে টাকা হয়, ধনীরা, তারা কিন্তু কারো আনুগত্য মানতে চায় না। তারপরে শেষে দ্বিতীয়ত হলো, তারা এই সমাজে টাকার চাইতে এই মুহূর্তে ক্রেজি অ্যান্ড সেক্সিয়েস্ট কোনো সেলিব্রেশন নেই। টাকা হলেই একজন মানুষ মনে করে আই এম সেলিব্রিটি। তো ঢাকা 17 আসনের যারা অধিবাসী, তারা যে কোনো একটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, তারা মনে করে আমরা মন্ত্রী, এমপি, সাংবাদিক, জ্ঞানী, বুদ্ধিজীবী সবার সাথে আমরা সেলিব্রিটি, বিকজ উই হ্যাভ মানি, উই হ্যাভ BMW কার, উই হ্যাভ মার্সিডিজ, অ্যান্ড উই হ্যাভ ম্যানি ম্যানশন অ্যান্ড পেন্ট হাউস। ঢাকার 17-তে বস্তিবাসীও আছে। বস্তিবাসী আছে, এখন আমি ওটাই আসতেছি। তো যারা ধনী ব্যক্তি আছেন, তো তাদের সঙ্গে তো জনাব তারেক রহমান সাহেবের কোনো অ্যাটাচমেন্ট আগে তৈরি হয়নি, আর এই অল্প সময়ের মধ্যে তৈরি হওয়া সম্ভব নয়। ওনার নাম যথেষ্ট নয় আপনি মনে করেন? ওনার নাম, দল, সব মিলিয়ে এটা হলো মধ্যবিত্ত শ্রেণীতে আবেগে কাজ করে। ধনীরা তো আগেই বললাম যে ধনীরা তাদের উন্নাসিকতা থাকে, তারা পার্সোনালি যে জিনিসগুলো আছে, যে একজন ধনী সে সবসময় তার মতো একজন ধনী, তার মতো একজন শিক্ষিত, তার মতো একজন সম্ভ্রান্ত, ওইরকম একজন লোকজন চায়। তো সেখানে ঠিক এই মুহূর্তে যে মন মানসিকতা পরিবর্তন হয়েছে, রাতারাতি তারেক রহমান সাহেব এসে একেবারে সেখানে প্রার্থী হলেন, এটা ঝুঁকি হয়ে যায় ঢাকা 17-এর মতো আসনে অভিজাতদের ক্ষেত্রে। এখন আসেন বস্তিবাসীর ক্ষেত্রে। বস্তিবাসীর সঙ্গে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের আসলে কখনোই সম্পর্ক হয়নি। বাম দলের যারা লোকজন, তারা অনেক চেষ্টা করেছে, জামায়াতেরও হয়নি, না হয়নি। এখন বস্তি, রিক্সাওয়ালা বলেন, ঠেলাওয়ালা বলেন, প্রান্তিক বলেন, এদের সঙ্গে আসলে কেন জানি নৌকার একটা সম্পর্ক, অসাধারণ একটা সম্পর্ক। তো এখানেও কিন্তু আসলে বস্তিবাসীর যে ভোট, সেটা বিএনপির জন্য ঝুঁকি হয়ে গেল। তাহলে আওয়ামী লীগ তো নেই, এই ভোট যাবে কোথায়? ওরা ওই ভোট করবে কি, আলু ভর্তা বানিয়ে নিজেরা খাবে, তারপর শেষে ওরা তাবিজ বানিয়ে গলায় পরে থাকবে।
আপনি বলছেন বস্তিবাসীরা ভোট না, কেন্দ্রে যাবেন? তারপরে বালিশ বানিয়ে তারা নিজেরা ঘুমায় ঘুমিয়ে শুয়ে থাকবে, তবুও ওই যাকে বলে আওয়ামী লীগের যারা ডেডিকেটেড ভোট, আপনি এই যে সোশ্যাল মাধ্যমে এই যে আওয়ামী লীগের যারা সাপোর্টাররা যে কথাগুলো বলছেন, আপনি দেখেন সব গরিব এবং অসহায় দরিদ্র মানুষগুলো যে ভাষায় কথা বলছে, এগুলো কোনো সাজানো না, মানে বিভিন্ন ইউটিউবার Artificial কিছু না, না, আর্টিফিশিয়াল কিছু না, এগুলো দেখলেই আপনার বুঝতে পারা যায় যে তাদের ক্ষোভটা কোন জায়গায়। তারা যে কথাগুলো আওয়ামী লীগ নিয়ে বলছে, শেখ হাসিনাকে নিয়ে বলছে, নৌকা নিয়ে যে কথাগুলো বলছে, মানে এগুলো আপনাকে কগনিজেন্সে নিতে হবে। তো কগনিজেন্সে না নিয়ে আপনি যদি এই সময়টাতে সেটা চ্যালেঞ্জিং এবং সেন্সিটিভ, আওয়ামী লীগের যেখানে শেখ হাসিনা ওই অঞ্চলে দাঁড়াতে সাহস পায়নি, যে সেখানে জনাব তারেক রহমান সাহেবকে এতদিন পরে 17 বছরে এসে ওই জায়গাতে কে বা কারা দাঁড় করিয়ে দিল, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয়, বিরাট ঝুঁকির বিষয়। আর সেই ঝুঁকি যেখানে আছে সেখানে জামাতের মতো একটা বুদ্ধিমান দল, ম্যাটিকুলাস দল, এবং যারা দেখেন সবসময় সেই 47 থেকে এখন পর্যন্ত সবসময় তারা ক্ষমতার সঙ্গে কিন্তু লেগে থাকার একটা যাকে বলা অসাধারণ তাদের অভিজ্ঞতা রয়েছে, এবং সেই ক্ষমতার সাথে লেগে থাকার যে অভিজ্ঞতা থেকে শুরু করে এখন ক্ষমতাটাকে তারা অ্যাচিভ করার জন্য যেটা প্ল্যান নিয়ে তারা এগিয়েছে, সেটা গত 17 মাসে প্রায় প্রত্যেকটা প্রকল্পে তারা 100% সাকসেস। একটা জায়গাতে আপনি দেখতে পারবেন না যে তারা ফেল করেছে, সেটা বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের বড় বড় সেন্সিটিভ যে জায়গাগুলো সেগুলোকে করা, সরকারের উপর প্রভাব স্থাপন করা, তারপরে রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ সেন্সিটিভ যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনের উপরে মানে একটা জান্নাতি আবহাওয়া তৈরি করে দেওয়া, তাদের মনে বেহেশত দোজখের ভয় ঢুকিয়ে দেওয়া, তো এই জিনিসগুলো তারা করতে পেরেছে। এবং এইবারের নির্বাচনে তারা আপনি দেখেন যে কথাগুলো আসছে, সত্য মিথ্যা গল্প জানি না, কিন্তু এই কথা তো সত্য যে ফেসবুক সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে 2 কোটি নতুন বোরকা তৈরি করা হচ্ছে। আপনি তো অস্বীকার করতে পারবেন, এগুলো হচ্ছে, বলুক যেগুলো হয়নি। আচ্ছা, এই 2 কোটি বোরকা কি পুরুষরা পরবেন না নারীরা পরবে? এই কথা তো সত্য যে মির্জা আব্বাসের মতো একজন প্রথিতযশা, পোড় খাওয়া, সাহসী মানুষ, তিনি এখন জামাতের ভয়ে থরথর করে কাঁপতেছেন এবং কথাবার্তা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি বলছেন যে আমাদের এই এলাকাতে সাধারণ যে সকল মা বোনেরা আছেন তাদেরকে টার্গেট করা হয়েছে, এবং আপনারা জানেন যে সাইকোলজিক্যালি দুটো ব্যাপার আছে, যারা শিশু এবং মহিলা তারা যদি আপনাকে কথা দেয়, কথা কিন্তু রাখে। অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা পুরুষ সে আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত করে, সে হয়তো যে কোনো পরিবেশে আপনার কথাটা চেঞ্জ করলো, কিন্তু একটা মহিলা যদি আপনাকে বিশেষ করে ভোটের ক্ষেত্রে কথা দেয়, আমি আমার জীবনে দেখেছি তারা সেই কথাটা রাখে, এবং সে কখনো তার নিজের ছেলের কাছে, 80 বছরের বুড়ি তার নিজের ছেলের কাছেও কিন্তু তার এই জিনিসটা শেয়ার করে না, যেহেতু সে কথা দিয়েছে। এখন দেখলাম যে অনেক মডেল সে মানে খোলামেলা পোশাক পরছে, তারপরে ফুটপাতে মানে মেয়েরা যে সমস্ত ব্যবসা বাণিজ্য করছে, ফুটপাতে ধরেন সে ওই ফুডকার্টে খাদ্য ব্যবসা করছে, তো অনেকে তাদের সাক্ষাৎকার নিয়েছে, তো তাদের বলছে যে তারা জামাতকে ভোট দেবে, প্রকাশ্যে বলছে জামাতকে ভোট দেবে। কেন? তো বলছে যে এই যে এখানে মানে ওপেন থাকি, এত পাপ করতেছি, অন্যায় করতেছি, জামাতকে ভোট দিয়ে যদি একটু জান্নাতে যাওয়া যায়। লেখাপড়া জানা মেয়ে, তো বলতে সে মানে যে প্রশ্ন করেছে সেই ধরনের প্রশ্ন আশাই করে নাই, তার একটা ধারণা ছিল হয়তো উত্তরটা ভিন্ন হবে। সে বলে যে আপনার কি বিশ্বাস যে আপনি ভোট দিলেই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন? সেই মহিলা বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি। এরপর আরেকটা বলিনি, আরেকটা মহিলা সে বলতেছে যে আপনি যে এখন মানে মানে হাফ প্যান্ট পরে আছেন, এরকম একটা উন্মুক্ত ড্রেস পরে আছেন, তো জামাত যদি ক্ষমতা আসে তাহলে তো আপনাকে তো বোরকা পড়তে হবে, হিজাব পড়তে হবে। সো হোয়াট, পড়বো, অসুবিধা নেই, তবু জামাত আসুক, দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক। এই যে একটা ন্যারেটিভ তারা পাঠিয়ে দিয়েছে। এই চিত্র আপনি এখন শুধু ঢাকা 17 বা ঢাকা 8 সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং কিন্তু এটা তো একটা দিক হচ্ছে যে মানুষ যদি চায় জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন, এনসিপি যাকে খুশি ভোট দিয়ে পাঠাক, সেটা তো আপনি খারাপ বলতে পারবেন না যদি মানুষ ভোট দেয়। কিন্তু ভোটটা আসলে ইঞ্জিনিয়ার্ড হচ্ছে কিনা, ভোটটা কোনো মেকানিজম হচ্ছে কিনা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং একটা কারচুপির ভোট যেটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, মানে আসল ভোট কি, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, পিসফুল ভোট কি, সেটা তো বাংলাদেশের মানুষ ভুলেই গেছে। আমি একে একে জিনিসটা বলছি। এখানে প্রফেসর ইউনূস বলেছেন ঐতিহাসিক ভোট হবে, উৎসব মুখর হবে। আসলে কি হচ্ছে? হ্যাঁ, এখন ওই দিন ধরেন একটা ঐতিহাসিক ডে ঘোষণা করলো, আজকে ভোট ডে ঘোষণা করলো। ওই দিনকে আনন্দ মুখর করার জন্য সারা বাংলাদেশে 10 লাখ বেলুন ফাটালো, যে আজকে 10 লাখ বেলুন ফাটালাম।
উৎসবমুখর হয়ে গেল। আজকে বিভিন্ন জায়গাতে ভোটের কনসার্ট হবে, গান বাজনা হয়ে গেল। মানুষজন বলল, ওরে মাই গড, জেমসের গান শুনছি, পল্লীগীতি শুনছি, রবীন্দ্রসঙ্গীত ভাওয়াইয়া শুনছি, এমনকি পাকিস্তানি সে হাওয়া হাওয়া গানও চলে আসতে পারে। উৎসব হয়ে গেল। ভোটের একদিন আগের রাত্রে যেদিন বন্ধ হয়ে গেল, ভোটের প্রচারণা বন্ধ হয়ে গেল, ওই দিন দেখা গেল যে না, আমরা এখন আজকে পাকিস্তানি হাওয়া হাওয়া, দিলকে আরমা এই গানগুলো শুনবো। হতে পারে। সরকারের হাতে অনেকগুলো মেশিনারিজ আছে এবং এই সরকার তো সবসময় যেটা করতে চায়, আওয়ামী লীগ সরকারের চাইতে আরও কয়েক গুণ এগুনো। তারা মানুষকে সারপ্রাইজ দিতে চায়, ম্যাজিক্যাল কোনো কিছু শোনাতে চায় এবং তাদের যে কথার ফুলঝুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এত সুন্দর কথা জানেন, ওনার সমপর্যায়ের বক্তা আওয়ামী লীগের নেই। ওয়াদুল কাদের ওনার কাছে শিশু। উনি যত সুন্দর করে কথাবার্তা বলেন, মানুষকে মুগ্ধ হয়ে আপনাকে শুনতে হবে। তো উনি যে কথাগুলো বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, তারপরে একটা উৎসবমুখী নির্বাচন হবে, সারা পৃথিবী দেখতে আসবে, আমি প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি গ্রহণ করেছি। এর কারণ হলো উনি গত 17 মাসে যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথা যে যা বলুক না কেন অক্ষরে অক্ষরে তিনি কিন্তু করে ছেড়েছেন। কে কি মনে করলো, সেই উনি বলছেন সংস্কার কমিশন হবে, কমিশন হয়ে গেছে। তিনি বলেছেন যে এরকম এনসিপিরা এই কাজগুলো করবে, তিনি এনসিপি গঠন করে ছাড়ছেন। সবাই কিন্তু তাকে নিষেধ করেছে, আশেপাশের যারা লোকজন নিষেধ করেছে। তো ওই যে চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না, মানে ওনাকে যেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার অ্যাগেনস্টে যে যা বলেছে না কেন সেটা মানে উনি শুনেন নাই। 2 নম্বর হলো যে ওনার 3টা ডাইমেনশন আছে। উনি হৃদয় দিয়ে কাউকে পছন্দ করছেন, আর উনি চোখ দিয়ে কাউকে ভালোবাসছেন, আর কাউকে দেহ দিয়ে ভালোবাসছেন, শরীর দিয়ে। তো এই 3টা ডাইমেনশনের বিএনপি কোন জায়গায় আছে, জামাত কোন জায়গায় আছে, আর এনসিপি কোন জায়গায় আছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। এখন পর্যন্ত আপনি কি আমি বুঝতে পেরেছি। আমাদেরকে একটু বুঝাবেন? না, আমি এত আর খোলামেলা যেতে পারবো না, এত খোলামেলা যেতে পারবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি সরকারের যে একটা যাকে বলা হয় ইনভাইটেশন আছে, অফার অ্যান্ড ইনভাইটেশন, দ্য প্রিলিমিনারি অফার অ্যান্ড ইনভাইটেশন, একটা ভাইব তোলার জন্য বিএনপি, তারেক রহমান সাহেব এবং তার ফ্যামিলি এখন পুরোটাই সরকারের যে একটা ভাইব, সরকার তাকে সুপার হিরো বানাচ্ছে। জামাত আস্তে তাকে ছেড়ে দিয়েছে, পুরো মাঠ তাকে ছেড়ে দিয়েছে, খেলো। আর বিএনপি মনে করছে যে তাদের নেতা নেলসন ম্যান্ডেলা হয়ে গেছেন। অবাক করা চিন্তা করেন, বিএনপির মিডিয়া সেল মানে কত বড় বুদ্ধিমান। তারা বলতেছে যে ফেসবুকে জনাব তারেক রহমান সাহেবের যে বিচরণ, তার একটা ফেসবুকের স্ট্যাটাসের যে যা কিছু হয় এটা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি। মানে আমি কি বলবো, এটা কি ইন্টেলেকচুয়ালিটি বলবো নাকি এটা কি অতি আশ্চর্য বলবো, এটা আমি কি বলবো যে এই জিনিসগুলো হলো। আপনার কাছে একটা প্রশ্ন রেখে মিস্টার আজিজের কাছে যাচ্ছি যে যা বলছেন তাতে কি জামাত কি বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এত সমর্থক গোষ্ঠী, তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে লক্ষ লক্ষ মানুষ, বেগম জিয়ার জানা যায় ইতিহাসে রেকর্ড পরিমাণ মানুষ, এত মানুষ একসঙ্গে কারো ফিউনারেলে কেউ দেখেছে কিনা বলা যাবে না, সেই দলকে যারা অতীতে বহুবার ক্ষমতায় ছিল, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে A to Z সবাই বলবে, তাদেরকে জামাত চ্যালেঞ্জ করতে পারবে যাদের সিট কখনো 3টা 5টা 7টার বেশি 10টার বেশি ছিল না, এবং 18টা তাও আবার বিএনপির সঙ্গে থেকে। আমার প্রশ্নটা আপনার কাছে থাকলো, এবং কেনই আপনাদের যে বক্তব্য বা এই যে ভয় ঢুকিয়ে দেয় আমি বলবো, অথবা যেটা বলছেন বাস্তবতা একটু জাস্টিফাই করবার চেষ্টা করুন। আমি আসছি আপনার কাছে, মিস্টার মেয়াজিজ, আপনি শুনছিলেন। দেখেন, আপনার কাছে একটি প্রশ্ন, কারণ আপনিও খানিকটা ওই সুরেই কথা বলছেন। পৃথিবীর কোনো জরিপ কোনো ব্যক্তি বিশ্বাস করে নাই যে বিএনপি জিতবে 1991 সালে। 1991 সালে কিন্তু পৃথিবীর কেউ বিশ্বাস করে নাই, কিন্তু জনগণ গোপনে ঠিকই তলে তলে জিতায় দিছে। এখন এবার যে সিচুয়েশন, যে নেটটা জাল ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসই ফেলুক আর জামাতি ফেলুক, যাই করুক, এখানে যদি আমেরিকায় ফেলুক, আমি তো বলি যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমি লিখিয়েছিও। তো সুতরাং এখন যদি ওইভাবে তলে তলে কিছু হয়, আর জনগণ যদি এই প্রেশারে ঘটনা হয় যে হায় আমরা অন্ধকার যুগে যাব না, আমরা অন্তত ওপেন যুগে থাকি, তাছাড়া তো আমি তো ডিজাইন যেটা মেটিকুলাস ডিজাইন যেটা সাজানো হয়েছে তাতে করে বিএনপি জেতার সম্ভাবনা আমি আর এখন দেখছি না। ইলেকশন হয় কিনা সন্দেহ আছে, আমার কাছে এও মনে হচ্ছে। কারণ আপনি চিন্তা করেন যে এর বাইরেও আছে, ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না
যে মানে ইলেকশন না হওয়ার তো দুটা কারণ আমি দেখি। একটা হচ্ছে যে ইলেকশন থেকে বড় কিছু রাজনৈতিক দল যদি সরে যায় বা পারসেপশন ওইজ বড়, বিএনপি সরবে না এটা আমার কাছে মনে হয় না যে বিএনপি নির্বাচন থেকে কোনো অবস্থা থেকেই সরবে, কারণ তারা তাদের যে জনসমর্থন তারা মনে করে যে কোনো অবস্থায় যে কোনো প্রতিকূলতার মধ্যে তারা বেরিয়ে যেতে পারে, আমার ধারণা, মেবি আমরা। আরেকটা কারণ হতে পারে এমন কিছু অরাজকতা অস্থিরতা তৈরি হলো, এমন কিছু ভায়োলেন্স ক্যাজুয়ালিটি দেখা গেল যেতে সরকারই শেষ পর্যন্ত বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ছেড়ে দে মাকে দে বাঁচি না, ঠিক আছে। এর বাইরে আর কোনো না, ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, তাদের ভিতর থেকে কেউ কেউ মন্ত্রীও হবে, এটা আগেই বললো কিভাবে বলেন? এটা কি মেট্রিকুলাস উনি তো কয়েক মাস আগে একবার বলেছিলেন যে ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে, এই নির্বাচন কিভাবে করব, তারপরে তো আবার হঠাৎ করে হঠাৎ করে উনি তো এই মাঝখানে একটা কথা ছাড়িয়ে দিয়ে দিয়ে সমস্যা তৈরি করে। তারপরে ধরেন আপনি বলেন হয়তো উনি তো বিএনপির তরুণদের কথাও বলতে পারেন, বিএনপির মধ্যে তো কিছু তরুণ প্রার্থী যদি আছে। বলেন উনি ওই এক তরুণ ছাড়া কিছু বোঝে না, ওই এক তরুণ তো হাওয়া হয়ে গেছে, বোয়াল মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, জামাতের ভিতরে ঢুকছে না, বোয়াল মাছ ছোট মাছ খায় না, তাজা মাছ খায় না, এরপরে পেটের ভিতরে গেলে হজম হয়ে যায়। এটা 3-4 টুকরো বানায় দিছে এনসিপি। এটা যে তরুণদের বারবার ধোয়া তোলা হয়েছে 4 কোটি ভোটার তরুণদের পক্ষে, ভোটাররা তরুণরাও হতাশ, আমিও নিজেও হতাশ, কারণ 71 সালে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, যেরকম দাবি ছিল আপনার 90-এও হয় নাই। আমরা আশা করছিলাম যে অন্তত পক্ষে 5ই আগস্টের অর্থাৎ অভ্যুত্থানের পরিবর্তন পরে আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে দেশটা আগাতে থাকবে, এবং সেই সাথে তারেক রহমান বিলেতি বাংলাদেশে আসছে, সেও হয়তো চেষ্টা করবে। তো কিন্তু এখন তো দেখতেছি যে যেভাবে জাল পাতা হয়েছে, এই যে ভুয়া ভোট, তারপরে ধরেন এই যে মেটিকুলাস ডিজাইন, তরুণরা পাশ করবে আগেই ঘোষণা দেওয়া, গণভোট সংসদ নির্বাচন একসাথে দেওয়া, এই যে স্বাধীন মালিক বলছে এই গণভোট যে বলতে করতেছে, এটা সরকার তার পক্ষে বলতেছে, এটা ঠিক না। তারপরে প্রধান উপদেষ্টা তারা একটা ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে, কেন তারা জাস্টিফিকেশন, লম্বা জাস্টিফিকেশন আপনি দেখেছেন না, তাহলে তো কেন তারা হ্যাঁ ভোটের পক্ষে বলছেন? সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার উনি যদি পক্ষ নিতে পারেন, নিতেই হয় তো উনি রাস্তায় আসুক, অপোজিশনে চলে আসুক, আসে এনসিপি জয়েন করুক। এনসিপি তো এখন বুড়া তরুণ নাই, উনি জয়েন করুক, করে ক্যাম্পিং করুক, সমস্যা নাই। জামাতে জয়েন করুন। উনি না ভোটালা যিনি দিবে, ধরেন আমি না ভোট দেব, আমিও ট্যাক্স দিচ্ছি, আপনিও হ্যাঁ ভোট দেবেন, আপনিও ট্যাক্স দিচ্ছেন, উনি এক পক্ষে কি করে বলে? উনি বলবে, উনি প্রচার করবে উনি তো খুব চতুরতার সাথে 4 দফা করে দিয়েছে গণভোটের একটা আদেশ দিয়ে। এটা সাংবিধানিক সরকার, আগেও বলছি, সাংবিধানিক সরকার, আপনার সংবিধান সংস্কারের ম্যান্ডেটই নাই, প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা কারো আদেশ দেওয়ার ক্ষমতা নাই, অথচ আদেশের বিনিময়ে এই 4 জনকে আগে গণভোটে ঢুকাই দিলেন 4 দফা, 84টা সংস্কার 4 দফার ভিতরে দিচ্ছেন কায়দা করে। আবার নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির 9টা, জামাতের 2টা, এনসিপির 1টা, এগুলো হাওয়া আপনি দিচ্ছেন। এখন বলেন তো দেখি, আমি ভোট দিতে যাব, কি করে আমি হ্যাঁ দেবো, কি করে আমি না দেবো? আদেশ তো অবৈধ, আমি ওটার ভিতরে হ্যাঁ না ভোট দেবো কি করে বলেন? আদেশটাই তো অবৈধ। সাংবিধানিক সরকার যেহেতু সংবিধান জীবিত, এই সংবিধান অনুযায়ী নিছে না, সংবিধান তো জীবিত, এই সংবিধান স্বাধীন মালিক বলছে তো আগে গণভোট হবে পার্লামেন্টে। কিন্তু আমরা তো ইন্ডিভিজুয়াল, বড় বড় রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, তাদের তো কোনো এই বিষয়ে আপত্তি নাই না, তাদেরকে আক্কল দেওয়ার চেষ্টা করতেছি, আক্কল না থাকলে ইলেকশন বর্জন করুন। এই মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পড়ছে তো, আমি পরিষ্কার বলতেছি, ফাঁদে পড়ছে। আমি চাই এটা ঠিক, অন্ধকার যুগের চেয়ে বিএনপি অনেক ভালো, মধ্যপন্থা রাজনীতি, গণতন্ত্র জাতীয়তাবাদী দল, তো সে জিতুক ক্ষমতায়, বড় দল সে জিতুক, কিন্তু এই দল আমি চোখের সামনে দেখতেছি, যদি খালি ইলেকশনে ঢুকলেই জেত, অত সহজ না তো। ওই যে 91 নির্বাচনের মতো হতে পারে তো। এখন 91-তে তো আর কোনো ডিজাইনের অংশ হিসেবে এটা ডিজাইনের অংশ হিসাবে আপনি বলেন 15 লাখ ভোটের ভিতরে 10 লাখ ভোট যদি এই মেটিকুলাস ডিজাইনের ভিতরে পড়ে যায়, 10 লাখ ভোটারে, প্রথম আলো জরিপ ছাপে দিছে, এটা আমার কথা না, প্রথম আলো বলছে 10,000 ভোটের ব্যবধানে ফেল করেছে 30টা সিট, একটা ইলেকশনে জরিপ দিছে। তো 30টা সিট হলে 10,000 ভোটে কতটি হয় খেয়াল করেন তো? 100 সিট তো নাই, 100 সিট তো নাই,
দিতে কোত্থেকে? এই জন্যই তো বলতে তারেক রহমান কিন্তু সব প্রবাসীরাই কি জামাতকে ভোট দিবে? না, জামাত টার্গেট করবে। ওকে। ধরেন 300 সিটের ভিতরে ওরা হয়তো যে কয়েকটা সিট রাখছে বা 150 সিট বা 151 সিট সরকার ফর্ম করা, ওইটা টার্গেট করবে। টার্গেট করে ওখানে এই ম্যাট্রিকুলার ডিজাইনের এই ভোট আপনার ঢুকাই দিবে, যে ট্রান্সফার ভোট আর হলো প্রবাসী ভোট, এটা দিয়ে 10,000 আপনার 151টা সিটে ঢুকাই দিবে। তো ঢুকাই দিলে তো ফেল, 10,000 ভোটের ব্যবধানে তো 30টা ভোট যদি ফেল করে, তাহলে দরকার হলো 30টা যদি হয় 90টা 3 4 12 40,000 ভোট, 50,000 কত 1 লাখ ভোট, 10 লাখ ভোট দিলেই হবে। তো হবে তো, এটা তো তাদের হাতে আছে ভোট। জি মিস্টার রনি, আপনি আগে যে প্রশ্ন আগের প্রশ্ন এবং সেই সঙ্গে অবশ্যই যদি অন্য কিছু থাকে। আমি একটা একটা করে বলি। প্রথমত, প্রকৃতিতে যখন শূন্যতা থাকে, শূন্যতা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী, এরকম 50% লোক এখন নেই। তাদের এই যে শূন্যতা, তারা ভোটে নাই, প্রতিযোগিতায় নেই, ক্ষমতায় নেই, আউট অফ দ্য মার্কেট। পরে এই পুরো যে 50% জায়গা, এই জায়গাটা দখল করছে, এই শূন্যতার যে জায়গাটা পূর্ণ করছে, ম্যানেজ করছে, সব কিছু হলো বিএনপি, জামাত এবং তাদের এনসিপি যারা অন্য দলগুলো আছে। এখন এরকম শূন্যতার মধ্যে যখন আমরা পড়ি, বিশাল একটা শূন্যতার মধ্যে পড়ি, আপনি গিয়ে দেখেন বড় একটা ফসলি মাঠ, আপনি একা, গভীর রাত্রি, আপনি পথ হারিয়ে ফেলবেন। শূন্যতার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং সে ভুল করে। কাজে এই যে এখন যে একটা বিরাট শূন্যতা চলছে, সেই শূন্যতার মধ্যে সবাই তার যে ওজন, এই ওজন হারিয়ে ফেলেছে, সবাই তাদের পরিচয় হারিয়ে ফেলেছে এবং সবাই তার যে নবস, সেই নবসটা সে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সে মনে করছে যে আমি এখনই পাবো, ওই জায়গাটা তো খালি আছে, ওটা আমার। এটার কারণে কি হচ্ছে, তার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে এবং এই ইমব্যালেন্স তৈরি হয়ে গেলে আকাশে যদি যেটা ব্ল্যাক হোল হয়, ব্ল্যাক হোলে যেভাবে তারকারাজি হারিয়ে যায় এবং এই পৃথিবীতে যে বারমুদা ট্রায়াঙ্গেল আছে, সেই বারমুদা ট্রায়াঙ্গেলে গেলে যেভাবে একটা মানুষের পরিস্থিতি হয়, এইরকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক শূন্যতার মধ্যে যা কিছু ঘটে ওই একই পরিণতি হয়। এখন বিএনপি এবং জামাত এই শূন্যতার মধ্যে ঘুরপাক খাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো, এরকম যখন শূন্যতা হয়, অরাজকতা হয়, তখন সেই ক্ষেত্রে রেজিমেন্টেড ফোর্স যারা শক্তিশালী, তারা যত ছোট হোক না কেন, তারা সেখানে সফল হয়। এবং রেজিমেন্টেড ফোর্স না, কিন্তু সংখ্যাধিক্য, অনেক সংখ্যাধিক্য, ইট বিকাম এ লায়াবিলিটিস এরকম একটা শূন্যতার ক্ষেত্রে। ফলে এই যে বিএনপি 35% যে ভোটার, তাদের ব্রুট মেজরিটি, তাদের সঙ্গে তাদের যে মানে জনপ্রিয়তা, এইরকম একটা অবস্থাতে এটা তাদের জন্য লায়াবিলিটিস। বিকজ এই সময়টাতে যেহেতু শূন্যতাতে আগে তারা গোল হয়ে বসেছিল, সেই মানে নুরুল দিনের সারা জীবন কবিতার মতো, গোল হয়ে বসো, কাছাকাছি আসো। আওয়ামী লীগের চাপে তারা একত্র হয়েছিল, আর আওয়ামী লীগ যখন সরে গেছে, তারা একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এটাকে একা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এই যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ফলে বিএনপির এই যে ব্রুট মেজরিটি, প্রচুর লোকজন, এটা এখন বিএনপির জন্য লায়াবিলিটিস। আর অন্যদিকে এই সময়টার মধ্যে যে রেজিমেন্ট ফোর্সগুলো, তারা এজ এ পিলার হিসেবে যার যার জায়গায় মতো বসে পড়ছে জামাত। দিস ইজ সেকেন্ড। থার্ডলি হলো, প্রকৃতির যদি ইতিহাস ধরেন, আমাদের রাজনীতির ইতিহাস ধরেন, সেই রাজনীতির ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে যারা খুব বেশি আত্মবিশ্বাসী থাকে, খুব বেশি আশাবাদী থাকে, স্বপন বিলাসী থাকে এবং নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকে, ইতিহাস সাক্ষী প্রায় সব ক্ষেত্রে তারা গোহারা হেরেছে। আর অন্যদিকে আপনি যাদেরকে তাচ্ছিল্য করবেন এবং আপনি যাদেরকে গণনায় ধরবেন না এবং আপনি যাদেরকে মনে করবেন যে এরা আমার পায়ের তলে, প্রকৃতি এমন শিক্ষা দেয় যে ওই পায়ের তলের জিনিস আপনার মাথায়, আপনার যাকে বলা হয় তাজ হিসাবে বসিয়ে দেয়। এই বাংলায় 2024 সনের 5ই আগস্ট একটা বিপ্লব হবে। হাসনাত, সার্জিস, যে সমস্ত ছেলেরা, কিংবা ধরেন ওই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে সাদিক কায়ুম, এরা ছাত্রলীগের পঞ্চম টায়ার, পঞ্চম সারিরও কোনো কর্মী ছিলেন না। ছাত্রলীগ নামধারী এই সমস্ত নেতাকর্মী, তাদের হাতে আওয়ামী লীগের পতন হবে। শেখ হাসিনাকে এদের দাপটে পালিয়ে যেতে হবে এবং গত 17টি মাস এদের কাছে মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব থেকে বড় বড় যারা নেতা আছেন, এদের দাপটে, এদের ভয়ে, এদের কাছে নতজানু হয়ে 17টি মাস
মানে মাথা নোয়াতে নোয়াতে শেখ হাসিনার কাছে যতটা মাথা না নুয়েছেন তার চেয়ে বেশি এদেরকে তোয়াজ তদবির করে চলতে হয়েছে গত 17 মাসে। এইরকম অবস্থা কি আমরা কখনো কল্পনা করেছি? তো সেই দিক থেকে যারা বিএনপির লোকজন মনে করেন এই জামাতকে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করেছি, এই জামাত আমরা না হলে রাজনীতি করতে পারতো না, আমরা তাকে মন্ত্রী বানিয়েছি, এমপি বানিয়েছি, এই জিনিসগুলো জামাত কগনিজেন্সে নিয়েছে। নিয়ে তারা যে তলে তলে যে কাজগুলো করছে, আপনি দেখেন একদিকে জান্নাতের টিকিট, একদিকে জান্নাতের প্রলোভন, অন্যদিকে তাদের সাংগঠনিক ক্ষমতা, অন্যদিকে 15 লক্ষ ভোটকে তারা টার্গেট করেছে। সেই 15 লক্ষ ভোটকে তারা রিশাফেল করেছে। কুড়িগ্রামে যেখানে দরকার কুড়িগ্রামে ট্রান্সফার করেছে, কুড়িগ্রাম থেকে যে ভোটটা ঢাকা 17 আনা দরকার সেটা নিয়েছে, যেটা বগুড়া নেওয়া দরকার যেখানে নিচ্ছে, যেখানে তারা সাতকানি নেওয়া দরকার সেখানে নিয়েছে, চট্টগ্রামে নেওয়া দরকার। এইভাবে নিয়ে 15 লক্ষ ভোট যদি 10,000 থেকে শুরু করে কোনো কোনো জায়গায় 5,000, তারা যদি 150টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা তারা করতে পারে, আই ডোন্ট নো তারা পারবে কিনা। যদি 150টা করতে পারে, আজিবাজিভাবে বলছেন, এটা তো ভেরি ইজি, তারা আলটিমেটলি দে হ্যাভ ডান। তারা এখন যে কাজটা করে ফেলেছে, তারা যেমন এখন আপনিই তো বললেন যে ব্যালট পেপার পাঠাই দিচ্ছে, সন্তান তো জন্ম হয়ে গেছে, এখন এটা বৈধ অবৈধ বলার কি সময় আছে কিনা, এখন থেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন ব্যালট পেপার ছাপা হয়ে গেছে, বিদেশে চলে গেছে, সিল মারা হয়ে গেছে, আর বিএনপি যারা লোকজন আসছে তারা সবাই মাত্র আঙ্গুল চুষা শুরু করেছে যে লেটস, মানে আমাদের এখন থাম যেটা আছে, বুড়ো আঙ্গুলটা আমরা চুষি। এই সময় কীভাবে চুষি? আমরা কি একটু নির্বাচন কমিশনের অভিযোগ দিয়েছি, ছাত্র দলের কয়েকটা পোলাপান পাঠিয়ে ওখানে একটু হই হুল্লোড় করি, তারা করতেছে, আর অন্যদিকে তারা সিল মারতেছে সুন্দর করে সব কিছু। এখন তারা এই নির্বাচনের যদি আপনি 10টা অপশন ধরেন, দ্য ইঞ্জিনিয়ারিং, তারপরে নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হবে, ভোটাররা ভোট দেবে, ফলাফল ম্যানিপুলেশন করবে, এবং এখানে একটা সাজানো নির্বাচন হবে। যে আপনি কোনো ভায়োলেন্স দেখেন, মানে অস্থিরতা নির্বাচনের আগে বা নির্বাচনের মূল ব্যাপার হলো এখানে ইঞ্জিনিয়ার একটা শান্তিপূর্ণ নির্বাচনে এটা মানে হতে পারে। এখানে যদি ধরুন একটা নির্বাচনে তো সবসময় ভায়োলেন্সের একটা আশঙ্কা থাকে। সেই 72 থেকে এখন পর্যন্ত সব নির্বাচনে ভায়োলেন্স হয়েছে কম বেশি, কিন্তু এবারের যে ভায়োলেন্সটা, সেই ভায়োলেন্সটা অপরিকল্পিত হবে না, আপনি বলছেন অনেক পরিকল্পিত হবে, ওয়েল ডিজাইন হবে। অন্যবার যে সকল ভায়োলেন্স, সেই ভায়োলেন্সের জন্য অস্ত্র রিজার্ভ থাকতো না। কোনো নির্বাচনকে উপলক্ষ করে বিদেশ থেকে অস্ত্র আমদানি করা হয়নি। পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সীমান্ত দিয়ে অস্ত্র আসছে। পুলিশের যিনি অধিকর্তা, উপদেষ্টা, তিনি বলতেছেন যে আমরা অস্ত্রগুলো পাচ্ছি না, বিকজ হাজার হাজার অস্ত্র খালবিলে ফেলে দেওয়া হয়েছে। তা আপনি পাচ্ছেন না, খালবিলে ফেলে দিয়েছে, কিন্তু যারা ফেলে দিয়েছে তারা তো জানে অস্ত্র কোথায় আছে। তো এই যে থ্রেডগুলো আছে, আপনি এগুলো তো বাদ দিতে পারেন না। ফলে এবারের যেখানে যেখানে তারা সন্ত্রাস, তারা তো সন্ত্রাস ঢাকা শহরে করবে না। সন্ত্রাস যদি কেউ করতে চায় প্ল্যান অনুযায়ী, বেশি না, ওই যে উনি যেটা বললেন, মানে 100টা সারা বাংলাদেশে যদি এক একটা নির্বাচনী এলাকাতে 500 ভোট কেন্দ্র থাকে, 500 ভোট কেন্দ্রে যদি আপনি 5টা করে বুথ থাকে, তাহলে 2500 বুথ আছে, মানে 500 আর না 10টা করে বুথ থাকে ধরুন অ্যাভারেজে, তা 500 5,000 আপনার বুথ থাকবে। আচ্ছা, প্রত্যেকটা বুথের মধ্যে একটা করে আলাদা সেন্টার থাকবে, আলাদা গন্ডগোল হওয়ার সুযোগ থাকবে প্রত্যেকটা বুথে। এবং একটা বুথের মধ্যে যদি 2টো এজেন্ট মারামারি করে, ওখানে যে মানে পোলিং অফিসার থাকবে তার সঙ্গে সে যে মারামারি করলো, ওই কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যাবে। আপনি কয়টাকে করবেন? তো তারা যদি এইভাবে একটা নির্বাচনী কেন্দ্রে যদি 5,000 এইভাবে বুথ থাকে, তাহলে 300 নির্বাচনী এলাকায় কত হাজার বুথ আছে? সেই বুথগুলোর মধ্যে তারা সব দরকার নাই, তারা 2,000 টার্গেট করলো যে আমরা এই 2,000 বুথে এই জায়গাতে যেখানে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, গন্ডগোল করে আমরা এখানে সেফ এক্সিট নিতে পারবো। এই গেল বুথের মধ্যে। এরপরে আপনি আসেন সেন্টারে। সেন্টারের বাইরে ওই যে ভোট কেন্দ্রের জন্য জামাতের একটা অফিস থাকবে, বিএনপির একটা অফিস থাকবে, এনসিপির একটা অফিস থাকবে, প্রত্যেক থাকবে। ওখানে ধরেন তারা টার্গেট করলো যে আমরা সারা বাংলাদেশে ধরেন 500 সেন্টার আছে, 500 সেন্টারের মধ্যে 3-5-1500, মানে 15,000 সেন্টার আছে। তো 15,000 সেন্টারের মধ্যে আমি বেশি না 100 সেন্টারে গন্ডগোল করব, জাস্ট 100 সেন্টারে গন্ডগোল করবো। প্ল্যান অনুযায়ী আপনি কী করবেন, হোয়াট ক্যান ইউ ডু? এরপরে 100 সেন্টারের সাথে গন্ডগোল করে আমি টোটাল জিনিসগুলো নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাব মাত্র 20 থেকে 25টা সেন্টারে। 20-25টা সেন্টারে আমি কাজগুলো করব। দেখুন এই যে কাজগুলো আপনি এটা ধরে নেন যে এইগুলো হতে পারে, ধরেন একেবারে হলো না, হতে পারে, তো এটা যখন হবে এটার জন্য আপনার প্রস্তুতি কী?
এই প্রস্তুতিটা তো আমি সরকারের পক্ষ থেকে কাউকে দেখছি না। বিএনপির যারা লোকজন তারা যেভাবে ফেসবুক নিয়ে ব্যস্ত, যেভাবে তারা যাকে বলা হয় ইউটিউব নিয়ে ব্যস্ত, যেভাবে তারা জনাব তারেক রহমান সাহেবকে মহামানব বানাতে ব্যস্ত, জিয়াউর রহমান সাহেবের পরিবারের একটা লিগেসি তৈরি করতে এই সময়টাতে ব্যস্ত, তো এই ব্যস্ততার সঙ্গে কন্টেম্পোরারি নির্বাচন সংক্রান্ত যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যানটা আমি দেখছি না। হঠাৎ করে যেখানে ধরেন গত 17 মাসে মানে যমুনাতে জামাতের প্রভাব, রাস্তাঘাটে পথে ঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে জামাতের লোকজন, রাষ্ট্রদূত থেকে শুরু করে সবাই জামাতের আমিরের দরবারিকে হাজির দিয়ে যাচ্ছে। অল অন এ সাডেন সমস্ত স্রোতগুলো সব যে তারেক রহমান কেন্দ্রিক হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে এগুলো সব স্বাভাবিক? আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এমনও তো হতে পারে যে স্রোতটা ডাইভার্ট করে ওদিকে দেওয়া হয়েছে, ইউ বিজি উইথ দ্যাট থিং, তুমি তোমার এই কাজে ব্যস্ত থাকো, আমরা অন্য কাজে ব্যস্ত থাকি। আজিজ, ফাইনাল রাউন্ড, সো না, সামনের দেখেন, দিনগুলো যদি আরেকটু আমি ভিজুয়ালাইজ রনিবার করে। কথার সাথে একমত। হয়তো এরকম অথবা অন্যরকম একটা মেটিকুলাস ডিজাইন করে ইলেকশন আগাচ্ছে। আপনি আরেকটা উদাহরণ দিই, আপনি বলেন বিমানে সম্প্রতি 3 জন ডাইরেক্টর নিয়োগ করছে। একজন হলো নিরাপত্তা উপদেষ্টা, আরেকজন হলো এই ইলেকশন সামনে 12 তারিখে ইলেকশনের সিনিয়র সেক্রেটারি ডাইরেক্টর, আর হলো বিদ্যুৎ উপদেষ্টা। 3 জনকে ওখানে ঢুকেছে। 3টে সেক্টরই ইম্পর্টেন্ট না, 3টে জায়গায় ইম্পর্টেন্ট না। এখানে কি লজ্জা? এরা ভাড়াটিয়া, এমন ভাড়াটিয়া বলেন তো দেখি। একজন সিনিয়র সেক্রেটারি, ডাইরেক্টর, সেক্রেটারি, ইলেকশন কমিশন সেক্রেটারি, তাকে উঠেই বা করে কেন ইলেকশনের আগে? তাকে ওইটার ভিতরে ডাইরেক্টর হয় কেন? আবার ওই যে নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশে এখনও কোনো পজিটিভ, আমি দেশে বিদেশে বহুত দূত পাঠাইতেছে, তার কোনো পজিটিভ কোনো কাজ হয়েছে এ পর্যন্ত আমার জানা নেই। তো তারা নিয়ে ওখানে ডাইরেক্টর হয়েছে, লজ্জা নাই? ও ডাইরেক্টর হয় কেমনে? বিমান চেয়ারম্যানের অধীনে ডাইরেক্টর হয়। আর এখন রিকনসিলিয়েশনের কথা আসবে কেন এই সময়টাতে? এই জায়গাটা কেন দিল? এই 3টে ইম্পর্টেন্ট জায়গা কেন দিল? ইলেকশন যদি দিতে হয় তাহলে এই 3টে জায়গার লোক কি করে তাদের ডিমোট করে ডাইরেক্টরে ওখানে প্ল্যান দিল? এখন আমেরিকায় যে গোপন চুক্তি করে আসছিল, ওই যে ট্যাক্স বসানোর পরে ট্যাক্স বসাছিল, ওখান থেকে তো বিমান আনানোর কথা ছিল। এমনকি বিমান আসবে নাকি, সেই কারণে তদারকির জন্য গেছে কিনা, ডালমাইকুস কালা আছে কিনা, এগুলো তো জানতে হয়। প্রশ্ন তো উঠছে, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে কিভাবে ট্রান্সফার করে এখন নিয়ে ডাইরেক্টর বানায়? সন্দেহ হয় না? তাহলে ইলেকশন করবেন না, ইলেকশন প্রয়োজন নাই। আপনার নিরাপত্তা উপদেষ্টা আছেন, আপনার রোহিঙ্গার ঠেলায় অস্থির, উনি ওখানে কিছু করতে পারলেন না, বিমান ঠিক করবেন বলেন? বিদ্যুতে এখনো লোডশেডিং, এখনো এলপি গ্যাস, 34,000 কোটি টাকা সিস্টেম লস। আপনি বলেন গত 1 বছর 3টা জায়গায় 3টা লোকরে, এই ধরনের লোকরে আপনাকে এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? নির্বাচন করার ইচ্ছা এটাতে মনে হয়? আমার তো মনে হয় না। কারণ নাহলে কি করে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি, এ পেছারা তো ভালোই কথা কয়নি ছিল, ইলেকশন তো করতে পারতো রাইট হইতে, তাকে সরানোর উদ্দেশ্য হলো ইলেকশনের দরকার পড়বে না তো। আমার মেটিকুলার ডিজাইন যা হবার হবে, তোমার মতো এফিসিয়েন্ট লোক দরকার নাই, নেক্সট ম্যান দিয়েই চলবে, হয়তো চালাইতেছে, মেটিকুলার ডিজাইন চলতেছে। এই জন্য আমি বলছি, ধরেন এখন এই যে পোস্টাল ব্যালট বিশেষ করে এবং ট্রান্সফার, যে সিট ট্রান্সফার, যে ভোট, এটাকে বাতিল করতে হবে এবং এটাকে চেক না করলে এই ইলেকশন, এখন যদি হয়ও, এটা প্রশ্নের বাইরে যাবে না, ধরে নেওয়া হবে এই মেটিকুলার। না, কিন্তু একটা প্রশ্নযুক্ত যে নির্বাচন হচ্ছে সেটা তো সবাই ধরেই নিয়েছেন। এমন না কেউ বলছেন না যে না এই নির্বাচন একটা আইডিয়াল ইলেকশন হবে, কিন্তু সবারই বক্তব্য হচ্ছে যে ইলেকশনটা হয়ে যাক, ইলেকশনটা হয়ে যাক। কিন্তু যে ইলেকশনে ধরেন আমাকে ঢুকাইলেন, আমি নিশ্চিত বিজয়, মেটিকুলাস ডিজাইনের কারণে, অর্থাৎ জনগণের ভোটে নাই, আমার এই ইলেকশনে এগিয়ে করে কি লাভ? আমার প্রশ্ন তো এখানে। এবং এই ইলেকশন হলেও তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এগুলো তো যেভাবে ভাইরাল, পত্রিকা আপনি বললেন না, সরকারি নিউজ এজেন্সি বিএসএসে ছাপা হয়েছে, আপনার নয়া দিগন্ত জামাতের প্রতি টিল্টেড প্রতিষ্ঠানে ছাপা হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে, আপনার প্রথম আলো অ্যানালাইসিস করে ছাপে দিছে, কালের কণ্ঠে ছাপা হয়েছে, আর কত পত্রিকায় চান? আর এই ভিডিও তো আসতেছে সমানে, মাস মিডিয়া ছড়ায় গেছে। এরপরে যদি এই ভোট যদি আপনি এই ডিজাইন মতো হয়, তাহলে সেই ভোটকে কে গ্রহণ করবে বলেন? বিএনপি ছাড়া আর গ্রহণ করার কেউ তো নাই আমার তো মনে হয়, জামাত লাইনের ছাড়া। তাদের ভোট হলেই ফাঁস করবে, এত ঠ্যান পড়ছে নি পাবলিকের। আপনার ভোট সরায় নিয়ে যেতেছে,
আপনি চিন্তা করেন না, একটা সিটে ভোট গেছে ধরেন 10,000 বাইরের থেকে গেছে, ভোটারের দায়িত্ব ওই ভোটকে বাইরের থেকে আইছে না আইছে ওটা দেখার দায়িত্ব, দেখতে দেখতে হবে তো পার্টি। তো আপনি এখন ইলেকশন কমিশনে যা আপত্তি দিচ্ছেন, ইলেকশন কমিশন যেটা বলছে যে তারা এখন ভোটের চেহারা পাল্টায় দিবে, অর্থাৎ ওই ভোট বাদ, ওই ব্যালট বাদ, ওই ব্যালট বাদ, যে ব্যালট পাঠাবেন সেই ব্যালটই ওইভাবে আসবে। কি করবেন আপনি? আপনার যে ভোট ট্রান্সফার হয়েছে সিট টু সেট, বরিশালের ভোট পাবনা গেছে, পাবনার ভোট কুমিল্লা গেছে, এইভাবে যে যে সিট টার্গেট আছে ওই চলে গেছে, এটা আইডেন্টিফাই করবেন কেমন করে বলেন? তাহলে তো সারা দেশ সার্ভে করতে হবে। এই সময় কি আছে? এই যোগ্যতা কি আছে বলেন? সার্ভে করবেন কেমনে? এখন তো তাহলে দেখতে হবে যে ধরেন পাবনার সাথিয়া থানা আমার বাড়ি, ওখানে কত ভোট ট্রান্সফার হয়ে আছে, ওটা করলে তো সব ভোট তো জরিপ করতে হবে, তাদের ডকুমেন্ট দেখতে হবে। এটা সম্ভব না। সুতরাং মেডিকুলার ডিজাইনের মধ্যে পড়ে গেছে। এবারে যেহেতু এই সরকার এককভাবে এই প্রবাসী ভোটার বানাইছে এবং এটা যেহেতু ফাংশন করে নাই, ইতিমধ্যেই সন্দেহ তৈরি করছে, এই ভোট বাতিল করা হোক, ভবিষ্যতে হবে এটাকে হোক, এবং যারা বাইরের সিটিজেন হয়ে গেছে নাগরিক, এগুলো বাদ দিয়ে করতে হবে। আস্তে, এত তাড়াহুড়োর তো দরকার নেই, তা আস্তে ধীরে করেন। আর এই যে ভোট ট্রান্সফার, এগুলো আলাদা বুথ বসে প্রত্যেকটা ভোটার চেক করতে হবে যে অন্য অঞ্চলের লোক এটা করছে কিনা, এখানে তার বাড়ি কোথায়, এগুলো চেক করতে হবে, ধরতে হবে। কিন্তু সেই সময় তো আর এখন নেই না, যখন ভোট দেবে তখনই ধরে তাহলে পুলিশে এখনই প্রজ্ঞাপন জারি করেন যে যারা এই ভোট ট্রান্সফার করে 2 নম্বর এটা যদি একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, আপনি কি আশা করছেন, আপনি কিভাবে আশা করেন যে সেটা ভোটের দিন ধরে ধরে তাদেরকে ভোট না, মেটিকুলাস ডিজাইন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত থাকে তাহলে হবে না কিছু, তাহলে বিএনপি এটা ভাবতে হবে কি করবে ভোটে। আর যদি মেটিকুলাস ডিজাইনের অংশ না হয়ে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করুক বিএনপি যে আপনার এই মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা, এই ভোট ট্রান্সফার, এই যে প্রবাসী ভোটের যে এইগুলি করতেছে, দিস ইজ দ্য প্রমাণ। না হলে আমার কাছে নিয়ে যাক প্রমাণ দেখায় বলুক, আর না হলে বলেন আপনি ওখানে আলাদা বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন। আপনি তো আর্মিকে দিচ্ছেনই, আর্মি একটা স্টেশন বসান ওখানে প্রত্যেকটা সেন্টারে বসান, যে ধরা পড়বে সাথে সাথে তাকে 1 বছর করে জেল। থ্যাংক ইউ মিস্টার গোলাম আল রনি। প্রথমত এখানে যমুনার সাথে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব তারেক রহমান সাহেবের যে দহরম মহরম সম্পর্ক, এই সম্পর্কটা অস্বাভাবিক। পৃথিবীতে যারা ক্ষমতায় থাকে আর যারা ক্ষমতায় আসবে, এই দুই পক্ষের সাথে কোনোদিন ভালো সম্পর্ক থাকেনি, নেভার এভার ইন লাইফ। তারা সবসময় প্রতিদ্বন্দ্বী। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে যাবেন, তারেক রহমান সাহেব ক্ষমতায় আসবেন, কাজেই একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কেউ কার চেহারা দেখতে পারবে না। এটা হলো নর্মাল ম্যাথমেটিক্স। এর বাইরে যখন দেখবেন কোলাকুলি হচ্ছে, খাতির হচ্ছে, সব কিছু হচ্ছে, তখন দেখবেন ডাল মেকুস কালা হয়। এই জিনিসটা বুঝতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিএনপি অতিরিক্ত ভদ্র হয়ে যাচ্ছে, অতিরিক্ত ধৈর্য ধারণ করছে এবং তারা মনে করছে যে মাথায় হাত বুলিয়ে কুলাকুলি করে, মানে যেভাবে বিয়ের আসরে সব কিছু মেনে নিয়ে কোনো মতে মানে কবুল বলানো হয়, তো তারা মনে করছে যেভাবে এটা নির্বাচন হলেই তা আমরা এখানে ক্ষমতায় চলে আসবো। তো এটা সম্ভব হবে না। এর কারণ হলো যে কতগুলো রাজকীয় পদ্ধতি, যেমন বাঘের প্রথম আচরণ হলো তার নখ এবং তার হুঙ্কার। বাঘ হুঙ্কার দিয়ে কিন্তু পুরো সুন্দরবনটাকে ঠিক করে রাখে। এবং এখানে বাঘ যদি খরগোশের সাথে খাতির করতে যায়, অন্য প্রাণীর সাথে খাতির করতে যায়, পুরো সুন্দরবনের যে ইকো ব্যালেন্স, এটা নষ্ট হয়ে যাবে। আমি তো আপনার অনুষ্ঠানে সবসময় আগে গল্প টল্প বলতাম, রেগুলারই আসতাম সপ্তাহে। তো এখন একটা ছোট গল্প বলে শেষ করি যে অতিরিক্ত আনুগত্য এবং মানে অতিরিক্ত লয়াল হওয়ার কি বিপদ। তো এক সাপ, গোকরা সাপ, হ্যাঁ, দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ, বিখ্যাত সাইদি সাহেবের ওয়াজ। তো এক গোকরা সাহেব, সে এক পীরের মুরিদ হয়েছে। তো পীর বলছে যে বাবা, তোমার তো আমি মুরিদ টুরিদ করতে পারবো না, কারণ তুমি সারাদিন ফুসফাস করো, যারে তারে কামড় দাও এবং ফনা তুলো, এইভাবে তো আমি কোনো লোকের মুরিদ করতে পারবো না। তো সাপ বললো যে হুজুর, আপনি আমাকে মুরিদ বানান, আমি আর ফুসও করবো না, আমি ফাঁসও করবো না, আর কাউকে কামড় ঠামড় দেবো না। ও সরি, ফুসফাস না, বলে তুমি তো খালি যারে তারে কামড় দাও। তো বলো যে আমি আর কাউকে কামড় দেবো না, তো আমি এখন জিকির আজকার করবো। যাই হোক, তো সে মুরিদ হয়ে জ্যোৎস্না রাতে সেই ফসলি মাঠে সে মানে আইলের মধ্যে চিত হয়ে শুয়ে জিকির করতেছে সাপ। তো এই সময় এক কৃষক, সে ধানের আটি কেটে এখন দড়ি পাচ্ছে না, সে সাপটাকে দিয়ে মনে করলো এটা দড়ি, সুন্দর করে আচ্ছা মধ্যে গিট দিয়ে বেঁধে নিয়ে গেছে। তারপরের দিন সাপ গেছে হুজুরের কাছে, হুজুর
কি জিকির শিখাই দিলেন, আমি তো ঘাড় সোজা করতে পারতেছি না। বলে কি হয়েছে বাবা? বলছে এরকম ঘটনা আমাকে ধরলো, আপনি বলছেন কামড় না দেওয়ার জন্য, এই জন্য তো আমি কামড় না দিয়ে একদম সহ্য করছি, সে তো আমাকে গিট দিয়ে আমার ঘাড় ভেঙে দিয়েছে, এখন কি হলো? তো বলছে ওরে বাবা, তোরে তো আমি বলছি কামড় দিস না, কিন্তু ফোঁস করতে নিষেধ করি না, তুই ফোঁস করলি না কেন? তুই যদি এটা ফোঁস করতি তোর মুহূর্তের মধ্যে দেখতি যে ও কোথা থেকে চলে যেত। এখন বিএনপিকে কামড় দেওয়ার দরকার নেই, কিন্তু ফোঁস করতে নিষেধ করছে কে? গত 16টা মাসে তো একবার ফোঁস করতে পারলো না তারা। এই ফোঁস না করার কারণে এই যে বিএনপির যে ঘাড় ভেঙে গেছে, এই ঘাড় জিকির আজকারে কাজ হবে না, দোয়া দরুদে কাজ হবে না। এই হলো গল্পের সারমর্ম। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। আমি শাগুলাম আল্লাহ রানী এবং শেমে আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমার অতিথিদের বক্তব্য যা তা এক জায়গায় করলে একটাই কথা দাঁড়ায় যে বাংলাদেশের সামনে নির্বাচনকে সামনে রেখে এক বড় অশনি সংকেত দেখা যাচ্ছে। নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটা ওনারা একটা ধারণা দিয়ে দিয়েছেন। নির্বাচনের দিনের একটা চিত্র দুজনেই দুজনের মতো করে চিত্রায়িত করেছেন এবং নির্বাচন পর্যন্ত যেতে কত ঘাট পেরোতে হবে এবং কত বন্ধুর পথ পেরোতে হবে সেটাও ওনারা চিত্রায়িত করেছেন এবং এর কারণ বোধহয় কি সেটাও নানান গল্পে নানাভাবে ওনারা বোঝাবার চেষ্টা করেছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সংকট থেকে উত্তরণের যে প্রক্রিয়াটা আসলে নিশ্চিত করা দরকার ছিল সেটা না করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সরকার অন্য অনেক দিকে অনেক বেশি মনোযোগ দিয়েছে এবং এর ফলাফল যা সেটা ভোগ করতে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা তো ভোগ করবেনই, সাধারণভাবে বাংলাদেশের জনগণকেও এর যে নেতিবাচক ফলাফল সেটা ভোগ করতে হবে এবং এই দুর্ভোগ পোহাতে হবে। এবং বিগত সরকারকে আমরা সরিয়েছি, তারা নির্বাসনে গেছেন, জেলে আছেন, কেউ কেউ হয়তো মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরবেন, কিন্তু মানুষের যে মুক্তি সেটা কিন্তু হলো না এবং সেটা কবে হবে সেটা এখনও অনিশ্চিত এবং এর দায়কার নতুন করে কোনো না কোনো শক্তিকেই দায় নিতে হবে। সেই দিনের অপেক্ষায় আমরা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। শুভকামনা।